টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব লোকটা জানলই না এই কবিতাটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই কবিতাটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই কবিতাটি এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়ার লার্নিং অ্যাপে এই কবিতাটির উপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়ার লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই কবিতাটি পড়া। এখন এই কবিতাটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেবো আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে এলাম পরবর্তী স্লাইড এবং প্রথমেই লেখা আছে বহু বিকল্পীয় প্রশ্নাবলী বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যার প্রশ্নমান সবসময় থাকে 1 এবং যেখানে তোমরা 1 থেকে যেখানে তোমরা 2, 3 কি 4 অপশান পাও, যার থেকে তোমরা রাইট অপশানটা চুজ করো। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমানও থাকে 1 এবং যেখানে তোমাদের একটা সম্পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। এরপরে থাকছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকে 2 অথবা 3, যেখানে তোমাদের 3 থেকে 4টি বাক্যে উত্তর করা দরকার। এবং এখানেও টু দা পয়েন্টে উত্তর করবে, কারণ টু দা পয়েন্টে উত্তর করলে তাহলে নাম্বারটা ভালো ক্যারি করতে পারবে। অর্থাৎ প্রশ্নে যতটুকু উত্তর চাইছে ঠিক ততটুকু উত্তরই তোমাদের লিখতে হবে। এরপরে আসছে হাতে কলমে। হাতে কলমে হলো তোমাদের এই কবিতাটি হয়ে যাওয়ার পরে, পড়া হয়ে যাওয়ার পরে তোমাদের বইয়ের মধ্যে যে কিছু প্রশ্ন রয়েছে এবং ব্যাকরণের কিছু অংশ রয়েছে সেই সমস্তটা আমরা আলোচনা করে দিচ্ছি এই হাতে কলমে অংশটার মধ্যে। এরপর আমরা চলে যাব আমাদের বহু বিকল্পীয় প্রশ্ন বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তবে এখানে আসার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক, এসএকিউ হোক বা হাতে কলমে যার যেই প্রশ্নটা দরকার সেই প্রশ্নটা খুঁজে পেয়ে যেতে পারো। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। আমরা চলে যাব আমাদের প্রথম প্রশ্ন। এমসিকিউ এর প্রথম প্রশ্নে আসলাম। আর তোমরা কি করবে, আমার সাথে সাথে অবশ্যই এমসিকিউ থেকে কত স্কোর করছো সেটা কাউন্ট করবে এবং কাউন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। দেখো, প্রথমেই লেখা আছে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্য। আমরা জানি যে লোকটা জানলই না কবিতাটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই সুভাষ মুখোপাধ্যায় প্রথম যে কাব্যটি রচনা করেছেন সেটি হলো ক অগ্নিকোণ, খ চিরকুট, গ পদাতিক, ঘ জল সইতে। তার প্রথম কাব্যগ্রন্থ হলো পদাতিক। সঠিক উত্তর অপশন গ। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ বুক পকেটটা সামলাতে সামলাতে। একদম প্রথমেই, কবিতার প্রথমেই দেখো লেখা আছে, তোমরা যদি কবিতাটা পড়ে থাকো এবং খুব ছোট্ট কবিতা, একটু পড়ে নিলে তোমাদের কবিতাটা বুঝতে এবং উত্তর করতেও সুবিধা হবে। এবং সর্বোপরি যেটা সুবিধা হবে সেটা হলো এই এমসিকিউ করতে বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের উত্তরগুলো দিতে। তাহলে প্রথমেই দেখো লেখা আছে ক ডান দিকের, খতে আছে বা দিকের, গতে আছে সামনের, ঘতে আছে নিচের। আমরা যদি কবিতাটা একটু মনে করি তাহলে আমরা বলতে কি লেখা আছে না, বা দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়। তাহলে এই যে বা দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইহকাল পরকাল গেল। তাহলে আমরা পেয়ে গেলাম কি উত্তর? বা দিকের অবশ্যই। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ, রাইট আনসার হয়ে যাচ্ছে বা দিকের। এরপরে যাচ্ছি 3, আরেকটু ড্যাশ হাত দিলেই সে পেত তার হৃদয়।
কতে আছে উপরে, খতে আছে নিচে, গতে আছে ভিতরে, ঘতে আছে ডান দিকে। কোনটা উত্তর হয়ে যাবে? বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল, অথচ আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। তাহলে কি বলতে হবে, কি লিখতে হবে? আরেকটু নিচে হাত দিলেই। আরেকটু নিচে কথাটা কোথায় আছে? দেখো খতেই লেখা আছে নিচে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিচে। তাহলে ওপরে, ভিতরে বা ডান দিকে কোনোটাই উত্তর নয়। 4 নম্বর প্রশ্নে আসলাম। আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে আশ্চর্য প্রদীপ বলতে? ক তার মন, খতে আছে তার শরীর, গতে আছে তার হৃদয়, খতে আছে তার ইন্দ্রিয়। কোনটা হয়ে যাবে উত্তর? অবশ্যই আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে এখানে তার হৃদয়। অর্থাৎ বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে মানে তার জীবনে তার টাকা পয়সার হিসেব নিকেশ করতে করতে বা টাকা পয়সা গোছাতে গোছাতে তার কোথায় সে তার হৃদয়কে হারিয়ে ফেলেছে, তার হৃদয় বৃত্তিকে হারিয়ে ফেলেছে। তাহলে এখানে আলাদিনের আশ্চর্য প্রদীপ কি? না, আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে এখানে বোঝানো হয়েছে তার হৃদয়, যেটা অপশনে আছে গতে, এবং আমাদের অপশন গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। লোকটার কাছে লক্ষ্মী এলেন কিভাবে হবে? আচ্ছা, লোকটার কাছে লক্ষ্মী এলেন কিভাবে? ক রণ পায়ে, খতে আছে গড় গড়িয়ে, গতে আছে হন হন করে, ঘতে আছে লরিতে। কবিতায় লেখা আছে লক্ষ্মী এলেন রণ পায়ে। কি কর, কেন লক্ষ্মী এলেন রণ পায়ে আছে? এই কথাটার মানে কি? রণপা মানে আমরা জানি যে স্বাধীনতার সময় রণপা ব্যবহার করা হয়েছিল বাঁশের তৈরি একটি, যে বাঁশের তৈরি মানে বাঁশের ওপরে মানুষ পা দিয়ে সেটাকে প্র্যাকটিস করতো এবং সেভাবে অনেকটা তাড়াতাড়ি অনেকটা পথ অতিক্রম করা যেত। এটাকে বলা হয়ে থাকে রণপা। তাহলে এই যে লক্ষ্মী এলেন রণপায়, এর মানে লক্ষ্মী অর্থাৎ সেই ধন সম্পত্তির দেবী, ধন সম্পদের দেবী, সেই ধন সম্পদের দেবী তার বাড়িতে বা তার কাছে এলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বা দ্রুত। এখানে রণপায়ের অর্থে দ্রুত অর্থে মানে দ্রুত তিনি ধনী হয়ে উঠেছেন অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক রণ পায়, গড়গড়িয়ে হনহন করে বা লরিতে, এগুলো তো লেখাই নেই। 6 নম্বর প্রশ্নে আসলাম। কড়ি শব্দটির অর্থ। কড়ি শব্দটির অর্থ কি? ক প্রাচীন মুদ্রা, খতে আছে খেলনা, গতে আছে ফুলের কুড়ি, খতে আছে হাতের করা। কড়ি শব্দটির অর্থ হলো প্রাচীন মুদ্রা। সঠিক উত্তর প্রাচীন মুদ্রা। আগেকার দিনে কড়ির মাধ্যমে লেনদেন হতো, পরবর্তীকালে টাকা পয়সার প্রচলন হওয়ার পরে এই কড়ি উঠে গেছে। 7 নম্বর। লোকটা জানলই না কেন? ক জানতে চাইনি বলে, খতে আছে সময় পায়নি বলে, গতে আছে জীবন খসে পড়লো বলে, ঘতে আছে ইচ্ছা ছিল না বলে। সঠিক উত্তর অবশ্যই হবে জীবন খসে পড়লো বলে। দেখো অপশন গতে আছে জীবন খসে পড়লো বলে লোকটা জানলই না, মানে তার সারা জীবনে শুধুমাত্র এই ধন সম্পদের পিছনে থাকতে থাকতে তার জানাই হলো না আসলে তার হৃদয়বৃত্তি কি, তার বেঁচে থাকাটা আসলে কি। তাহলে সেটাই তার জানার কোনো অবকাশ সে পেল না। কালের নিয়মে তার জীবনটা শেষ হয়ে গেল, তাহলে তার জীবন খসে পড়ল বলে। সঠিক উত্তর অপশন গ। 8 নম্বর প্রশ্ন। কিসের দেয়াল দেয়া হয়েছিল? কিসের দেয়ালের কথা বলা হয়েছে? ক পাহাড়ার, খতে আছে সিমেন্টের, গতে আছে বুজরুকির, খতে আছে পাথরে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ক পাহাড়ার। কিসের দেয়াল? আসলে সে যে ধনী হয়ে উঠেছিল এবং তা পাহাড় দেওয়ার জন্য তার যাতে অন্য কোনো উপদ্রব তাকে সইতে না হয়, তার ধন সম্পদ যেন নিরাপদ থাকে, সেই জন্য দেয়াল উঠেছিল কিসের? পাহাড়ার। প্রশ্ন 9। লোকটা জানলই না কবিতায় লোকটির কড়ি গাছে কি হলো? লোকটির কড়ি গাছে আমরা যেমন বলি টাকার গাছ, ঠিক তেমন এখানে বলা হচ্ছে যে কড়ি গাছ মানে টাকার গাছ, সেই টাকার গাছে কি হলো? কড়ি হলো। এখানে কড়ি অর্থে তার ধন সম্পদ হলো, অর্থ হলো। এখানে কড়ি হলো। অপশন ক রাইট আনসার। ফল হলো, পোকা ধরলো, কিছুই হলো না, কোনোটাই হয়ে যাচ্ছে না উত্তর, সুতরাং আমাদের অপশন ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন 10। ফুল ফুটুক কাব্যটির রচয়িতা কে?
ফুলফুটু কাব্যটির রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ বুদ্ধদেব বসু, গতে আছে সুধীন দত্ত, খতে আছে সুভাষ মুখোপাধ্যায়। তোমাদের যেখানে কবির সম্বন্ধে আলোচনা আছে, তোমাদের প্রত্যেকটা গল্প বা কবিতার পরে কবির সম্বন্ধে, লেখকের সম্বন্ধে কিছু আলোচনা রয়েছে তোমাদের টেক্সট বুকটার মধ্যে, এবং সেইগুলো অবশ্যই পড়ে নেবে, কারণ তার কাব্যগ্রন্থগুলো সবকটা ওখানে দেয়া রয়েছে। তো সেইগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের উত্তর করা কোনো ব্যাপার হবে না। সুতরাং ফুলফুটু কাব্যটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়, অপশন ঘ সঠিক উত্তর। আর এখানেই শেষ হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের সব রকমের প্রশ্ন। আশা করি তোমরা 10-এ 10 স্কোর করেছো। আর যদি না করে থাকো, যদি স্কোর অনেকটা কম হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে। আর প্রিপারেশনে যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নেবো কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরো একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সবকিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন লেখা আছে, কাল মধুমাস কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাল মধুমাস কাব্যগ্রন্থের রচয়িতা কে ছিলেন? সুভাষ মুখোপাধ্যায় কাল মধুমাস কাব্যগ্রন্থের রচয়িতা।
2 লোকটা জানলই না কবিতায় বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? বাঁদিকের বুক পকেট বলতে মানুষের অত্যন্ত যত্নে রাখা সারা জীবনের সঞ্চিত অর্থের কথা বলা হয়েছে, অর্থাৎ যা মানুষ সামলিয়ে চলে, অর্থাৎ তার সঞ্চিত অর্থ। 3 নম্বর ইহকাল পরকাল এই শব্দদ্বয় মানে কি দুটি শব্দ, সেই জন্য বলা হচ্ছে শব্দদ্বয়। ইহকাল আর পরকাল এই দুটি শব্দকে শব্দদ্বয় বলা হচ্ছে। এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কি অর্থে ব্যবহার হয়েছে বলতে এখানে বেঁচে থাকার সময়কাল এবং মৃত্যুর পরবর্তী যে সময়, সেই যেটাকে আমরা পরকাল বলে অভিহিত করি, এই দুটো সময়ের কথা বলা হয়েছে। সেই হিসাবে ইহকাল এবং পরকাল গেল। 4 আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো আমরা এমসিকিউতেও করে এসেছি এটা, তাহলে এটাই বলতে হবে যে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে আসলে মানুষের হৃদয়ের কথা বলা হয়েছে, তার হৃদয় বৃত্তির কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন লোকটা জানলই না কবিতায় লোকটি বাঁদিকে বুক পকেটে আরেকটু নিচে হাত দিলেই কি পেত? আরেকটু নিচে হাত দিলেই সে কি পেত? আরেকটু নিচে হাত দিলেই সে পেয়ে যেত তার হৃদয়। দেখো বা যখন তোমরা এভাবে উত্তর দেবে তখন তোমরা এভাবে কবিতার লাইন তুলেও দিতে পারো, বা এমনি নর্মালি লিখতে পারো যে বুক পকেটে আরেকটু নিচে হাত দিলে নিজের হৃদয়বৃত্তিকে তিনি খুঁজে পেতেন, অর্থাৎ অর্থ সর্বস্ব জীবনকে অতিক্রম করে সে নিজের হৃদয়বৃত্তিকে খুঁজে পেতেন, অর্থাৎ জীবনের প্রকৃত সুখ বা শান্তি লাভ করতেন। 6 নম্বর দেখো কড়ি দেওয়ার জন্য লক্ষ্মী কিসে করে এলেন? কড়ি দেওয়ার জন্য লক্ষ্মী এলেন রণপায়, অর্থাৎ তিনি খুব দ্রুত ধনী হয়ে উঠলেন। পরের প্রশ্ন দেখো লোকটা জানলই না কবিতায় রণপায় কে এসেছে অথবা রণপায় কে এলেন? তাহলে এখানে উল্টো দিক করে দেওয়া হয়েছে, তাহলে রণপায় এখানে লক্ষ্মী এলেন, অর্থাৎ তার দ্রুত ধনী হয়ে উঠলেন, এই কথাই কিন্তু আবারও বলতে হবে, বা দুটোর উত্তর একই রকম হবে। 8 নম্বর প্রশ্ন লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো? লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কালের অনিবার্য নিয়মে তার জীবন খসে পড়লো, অর্থাৎ মানুষ তো একটা নির্দিষ্ট সময় বাঁচে, অর্থাৎ তার জীবন যে সময়কাল, সেই সময়কাল তার ফুরিয়ে এলো। 9 লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটির অজানা থেকে গেল? কোন কথাটি অজানা থেকে গেল না অর্থ উপার্জন এবং সঞ্চয়ের বাইরেও যে একটা হৃদয় বৃত্তি আছে, তার মধ্যে থেকে যে প্রকৃত শান্তি পাওয়া যায় সেটাই তার অজানা থেকে গেল। 10 নম্বর প্রশ্ন একদিন গোগ্রাসে গিলতে গিলতে লোকটার কি হয়েছিল? একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে খসে গিয়েছিল লোকটার জীবন, অর্থাৎ কালের নিয়মে লোকটার মৃত্যু ঘটেছিল। এখানেই শেষ হচ্ছে আমাদের ভেরি শর্ট আনসার কোশ্চেনের সব রকমের প্রশ্ন। এরপর আমরা চলে যাব ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট আনসার কোশ্চেনে, যার প্রশ্নমান থাকছে 2 অথবা 3। প্রথম প্রশ্ন দেখো লোকটা জানলই না কবিতায় লোকটি কি জানলো না বলে কবি মনে করেন? এই না জানার জন্য কবি লোকটির কোন বিষয়টিকে দায়ী করেছেন? তাহলে লোকটি জানতে পারলো না যে জাগতিক ধন সম্পদের বাইরেও যে সুখী হওয়া যায়, এই বিষয়টি তার অজানা থেকে গেল। অর্থাৎ তারপরে যদি বলি এই না জানার জন্য কবি লোকটির কোন বিষয়টিকে দায়ী করেছেন, আসলে এই পার্থিব যে বিষয় আশয়ের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকেই সে উপভোগ করতে পারেনি। সাংসারিক জীবনে অর্থের প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজন মেটানোর পরেও মানুষের সেই অর্থ লিপ্সা মেটে না। সে চায় আরও ধনী হয়ে উঠতে, সে চায় তার ধন সম্পত্তি বাড়িয়ে তার স্বপ্ন শখ আহ্লাদ পূরণ করতে। এই সঞ্চয় করতে করতে তার হাত থেকে বেরিয়ে যায় আসলে তার জীবন, যৌবন, সময়, অনুভূতি, ভালোবাসা, এই সমস্তটাই, এমনকি তার নিজস্ব চাহিদা, নিজস্ব নিজস্ব যে আরও যে অন্য ধরনের যে শান্তি, যে শান্তির মধ্যে দিয়ে তার হৃদয় বৃত্তিকে সে খুঁজে পেতে পারে, অর্থাৎ বৈষয়িক কামনা বাসনা তাকে তার সেই সমস্ত প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা, তার বাইরে গিয়ে নিজেকে অন্যভাবে ভালোবাসার যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে সে বঞ্চিত থেকে গেছে। লোকটার এই বিষয় চিন্তাই তার না জানার জন্য দায়ী। মানে এই যে বিষয় চিন্তা বলতে এখানে সেই অর্থ সম্পদের লোভ বা লালসা তাকে জীবনের অন্যান্য স্বাদ থেকে, জীবনের অন্যান্য রং থেকে তাকে বঞ্চিত করে রেখেছে। লোকটার সারা জীবন তার ইহকাল পরকালই চলে গেছে শুধুমাত্র তার ধন সম্পদ গোছাতে গোছাতে, তার সঞ্চয় গড়তে গড়তে।
তার মাঝখান দিয়ে তার বেরিয়ে গেছে তার সমগ্র জীবন। 2 নম্বর, তার কড়ি গাছে কড়ি হলো বলতে কবি কি বুঝিয়েছেন? তার কড়ি গাছে কড়ি হলো বলতে কি বুঝিয়েছেন? না, কড়ি গাছ বলতে আসলে কি? টাকার গাছ। এখন এই কবিতাটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সারা জীবন ধরে লোকটা কি হয়েছে, অর্থ সঞ্চয় করে বিত্তশালী হতে চেয়েছে এবং তিল তিল করে সে গড়ে তুলেছে তার সেই ধন সম্পদ। এবং লক্ষ্মী এসেছে কি? লক্ষ্মী এসেছেন তার রণপায়, অর্থাৎ সে দ্রুত বিত্তশালী হয়ে উঠেছে। এখানে কড়ি গাছে কড়ি হলো বলতে সেই লোকটি আজীবন সঞ্চয়ের মাধ্যমে সে যে বিত্তবান হয়ে উঠেছে সেই কথাই এখানে বলা হয়েছে। তাহলে এতটুকুই বলতে হবে এখানে, এর বেশি বলার দরকার নেই। 3, খসে পড়লো তার জীবন। কিভাবে জীবন খসে পড়লো? এখানে তার জীবন কিভাবে খসে পড়লো? না, লোকটা সেই তার যে ধন সম্পদের নেশা, সেটার যে মেটানোর যে আকাঙ্ক্ষা, সেই মেটানোর আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে তার জীবন সমগ্র জীবন অতিবাহিত হয়ে গেল। তার মধ্যে থেকে তার জীবনের অন্যান্য যে রং রস, যে হৃদয়বৃত্তি, সে তাকে ছুতে পারলো না। সে তার কোনো সন্ধানই সে পেল না। শুধুমাত্র অর্থের পিছনে, লোভের পিছনে ছুটতে ছুটতে তার গোটা জীবনটা বেরিয়ে গেল, কালের নিয়মে তার জীবন শেষ হয়ে গেল। সুতরাং এখানেই তাকে বলা হচ্ছে যে তার হৃদয়বৃত্তিকেই চিনে উঠতে পারলো না, এদিকে তার জীবন সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। সেটাই বলা হচ্ছে যে 2 আঙুলের ফাঁক দিয়ে, অর্থাৎ সময় তার 2 আঙুলের ফাঁক দিয়ে খসে পড়লো। কারণ আমাদের জীবন হলো নশ্বর, তাকে একসময় ত্যাগ করতেই হবে। কিন্তু লোকটার সেই সম্পদ আহরণের মধ্যে দিয়ে, এই বেঁচে থাকার মধ্যে দিয়ে তার জীবনটা হঠাৎ করেই কোথায় শেষ হয়ে গেল লোকটা জানতেই পারলো না। 4 নম্বর প্রশ্ন দেখো, হাওয়াকে কবিতায় ছোট লোক বলা হয়েছে কেন? দেখো এখানে হাওয়াকে, অর্থাৎ সে যে এই যে ছোট লোক হাওয়া, এই ছোট লোক হাওয়া বলতে আসলে সমাজের যে যাকে আমরা মানে যে মানুষদের আমরা নিচু জাত বলে থাকি, ছোট লোক বলে থাকি, আসলে তারা একটা অর্থনৈতিক যে কাঠামোতে আছে, যে অর্থনৈতিক কাঠামোতে রয়েছে, তাকে আমরা ছোট বলে আখ্যা দিয়ে থাকি। এবং এই লোকটি তাই এই যে ছোট লোক, এই ছোট লোক হতে চায়নি, তার ছোট লোক হাওয়া, অর্থাৎ কোথায় যেন সেই মানুষগুলোর থেকে সে দূরত্ব রাখতে চেয়েছে, সে বিত্তশালী হয়ে উঠতে চেয়েছে, সে বড় লোক হয়ে উঠতে চেয়েছে। অর্থাৎ সেই নেশায় সে নিজের জীবনে সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। কি বিসর্জন দিয়ে দিয়েছে? না, নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের যৌবন, নিজের ভালোবাসা, নিজের হৃদয়বৃত্তি, সমস্ত কিছু সে বিসর্জন দিয়ে দিয়েছে, যাতে তার গায়ে ছোট লোকের হাওয়া না লাগে। অর্থাৎ কোনো সেই হিসাবে আমাদের যে কাঠামো, যে সামাজিক কাঠামো আমাদেরকে একটা অর্থনৈতিক দিক স্ট্যান্ডার্ডে থাকা মানুষদের যেখানে বলা হয়ে থাকে ছোট লোক, তাদের হাওয়া যাতে তার গায়ে না লাগে। অর্থাৎ সেই কারণে সেই মানুষটা সারা জীবন ধরে বিত্তশালী হয়ে যাওয়ার চেষ্টায় তার জীবন যৌবন সমস্ত কিছু শেষ করে দিয়েছে। সেই কারণেই এখানে বলা হয়েছে যে হাওয়াকে এই কারণেই কবিতায় ছোট লোক বলা হয়েছে, যে হাওয়া তার গায়ে সে লাগাতে চায়নি। 5, লোকটা জানলই না কবিতায় লোকটি সম্পর্কে কবির ভাবনা নিজের ভাষায় লেখো। লোকটি সম্পর্কে সুভাষ মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন? সুভাষ মুখোপাধ্যায়, আচ্ছা এই কবিতাটা তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা থেকে। শ্রেষ্ঠ কবিতা থেকে এই লোকটা জানলই না কবিতাটি নেওয়া হয়েছে। এবং তিনি এই কবিতাটিতে বলতে চেয়েছেন, আসলে এই কবিতায় কবি সেই যে অর্থ সর্বস্ব মানুষের যে জীবন, সেই জীবনের কথা, অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনা, তাদের জীবনে অর্থ বিলাসিতা বা অর্থের ওপরে শুধুমাত্র নিয়োজিত থাকার কারণে তাদের জীবনটাই যে শেষ হয়ে যায়, সেই বিষয়টিকে তিনি তুলে ধরেছেন। অর্থাৎ তারা কি করে, ওই অর্থ সর্বস্ব মানুষরা নিত্যদিন শুধুমাত্র টাকা পয়সার পিছনেই ছুটে চলে এবং তাদের সমস্ত ধ্যান জ্ঞান দিন রাত এই সমস্ত কিছু ব্যস্ত থাকে অর্থের নেশায়, এবং তারা অন্য কিছু চিন্তাও করতে পারে না। এই অর্থ উপার্জনের পাশাপাশি মানুষ যদি হৃদয়ের সন্ধান করত, তারা যদি ভালোবাসার সন্ধান করতে পেত, তাহলে হয়তো তার জীবনে সে শান্তি পেত।
তাহলে এখানে এই মধ্যে দিয়ে লোকটা জানলই না কবিতার মধ্যে দিয়ে আসলে সেই কথাই, অর্থাৎ সেই অর্থ সর্বস্ব মানুষরা যে হৃদয়ের সন্ধান করে না এবং তার মধ্যে দিয়ে তাদের জীবনটা তারা হঠাৎ করেই শেষ করে ফেলে, দু আঙুলের ফাঁক দিয়ে তাদের জীবন খসে পড়ে, এই কথায় সুভাষ মুখোপাধ্যায় খুব অত্যন্ত সাবলীলভাবে একদম চলিত কথায় খুব সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। এখানেই শেষ হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত, অর্থাৎ না এটা তো অতি সংক্ষিপ্ত নয়, এটা হলো সংক্ষিপ্ত প্রশ্নাবলী, অর্থাৎ যার 2 থেকে 3 নম্বর থাকে, যার মধ্যে আর মার্কস। তো এখানেই শেষ হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব হাতে কলমে অংশে। হাতে কলমে হলো তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে এবং ব্যাকরণের যে অংশগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের আলোচনা। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন লেখা আছে, একে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং 1.1-এ লেখা আছে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো পদাতিক। 1.2 তার লেখা 2টি গদ্য গ্রন্থের নাম লেখো। তিনি বহু গদ্য গ্রন্থও লিখেছেন, তার লেখা গদ্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন লিখতে পারো। কাঁচা পাকা, কাঁচাতে চন্দ্রবিন্দু আছে, আর তারপরে হবে ঢোল গোবিন্দের আত্মদর্শন। আমি এটা লিখে দিচ্ছি, বানান ভুল করবে না, ঢোল গোবিন্দের আত্মদর্শন। দুই, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? তাহলে এই উত্তরটা আমরা আগেও আলোচনা করেছি, অর্থাৎ বাঁদিকের বুক পকেট বলতে টাকা পয়সা যাতে হারিয়ে না যায় সেই জন্য মানুষ যেমন পকেট সামলায়, একইভাবে এখানে সঞ্চিত ধনসম্পদ যাতে হারিয়ে না যায় সেই সামলানো, অর্থাৎ সেই সঞ্চয় এবং সেই টাকা পয়সা সামলানোর কথাই এখানে বলা হয়েছে। 2.2 ইহকাল পরকাল এই শব্দদ্বয় এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা এখানে আগেও পড়েছি যে ইহ শব্দ অর্থ হলো আসলে পৃথিবী, আর ইহকাল বলতে মানুষ পৃথিবীতে যতদিন বাস করে সেই সময়কাল, আর পরকাল হলো মৃত্যুর পরের সময়, অর্থাৎ যে কাল বা সময় কেমন হবে তা মানুষের অজানা থেকে যায়, বা সেই হিসাবে আমাদের বিজ্ঞান অবশ্য পরকালের কথা এখন আর বলে না, পরকাল বলে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এখানে কবিতার খাতিরে এখানে কবি লিখেছেন অবশ্যই ইহকাল এবং পরকালের কথা, অর্থাৎ তার বলতে গেলে তার গোটা জীবনটাই শেষ হয়ে গেল। এটা অবশ্যই ইহকাল পরকালের মধ্যে একটা গোটা সারাটা জীবন তার শেষ হয়ে গেল, এই অর্থেই তোমরা বিষয়টাকে ধরো। 2.3 কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে তার জীবন খসে পড়ল, অর্থাৎ অর্থের পিছনে ছুটতে ছুটতে মানুষটি লোভের ফাঁদে যে যখন পা দিল তখন হঠাৎ করেই তার সারা জীবন এই সামলাতে সামলাতে হঠাৎ করেই তার মৃত্যু আকস্মিকভাবে উপস্থিত হলো। 2.4 আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। আমরা আগেও পড়েছি যে আলাদিনের আশ্চর্য প্রদীপ কি। আলাদিনের আশ্চর্য প্রদীপ হলো সেই হৃদয়বৃত্তি, সেই হৃদয়বৃত্তির কথা বলা হয়েছে, অর্থাৎ আসলে এই তোমরা যদি আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়তো তোমরা গল্প পড়েওছো বা শুনেছো বা টিভিতে দেখেছো, তাহলে অ্যাকচুয়ালি আসলে ইসলামের যে সুবর্ণ যুগে আরবি ভাষায় এই মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার গল্প বা লোককথা ছিল এটির নাম, যার নাম ছিল আরব্য রজনী। আরব্য রজনীর গল্প তোমরা পড়েছো অনেকেই। আলাদিন নামক একটি কিশোর ঘটনাচক্রে এক আশ্চর্য প্রদীপ লাভ করেছিল এবং সেই প্রদীপের মধ্যে দিয়ে এক দৈত্য বেরিয়ে এসেছিল এবং দৈত্য বেরিয়ে আসার পরে তার ভাগ্য খুলে গিয়েছিল এবং এটা একটা অত্যন্ত জনপ্রিয় গল্প ছিল। কবিতায় সুভাষ মুখোপাধ্যায় মানুষের হৃদয়কের মধ্যে দিয়ে এই ক্ষমতা আছে, অর্থাৎ হৃদয় আসলে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন, যার মধ্যে দিয়ে মানুষের সুখে থাকার চাবিকাঠি বেরিয়ে আসতে পারে। সেই কারণেই এখানে বলা হয়েছে যে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে এখানে সেই হৃদয়বৃত্তি, অর্থাৎ তোমরা আরব্য রজনী গল্পের মাধ্যমে তুলনা করে বলতে পারো যে ছেলেটি যে দৈত্যটা বেরিয়ে এসেছিল সেই দৈত্যটাকে সমস্ত কিছু যা চেয়েছে সেই সমস্ত কিছু এনে দিয়েছে, অর্থাৎ এখানে সেই হৃদয়বৃত্তির কথা বলা হয়েছে, যার মধ্যে দিয়ে যার হৃদয় অনুসন্ধানের মধ্যে দিয়ে লোকটা আসলে
তার বেঁচে থাকার সারমর্ম, বেঁচে থাকার অর্থ খুঁজে পেত, কিন্তু লোকটা জানলই না। তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। তাকে এরকম বলার কারণ হলো যে আরব্য রজনী আলাদিনের আশ্চর্য প্রদীপ যেমন অসাধ্য সাধন করতে পারত, সব রকম মানে অসম্ভবকে সম্ভব করার সে ক্ষমতা রাখতো, মানুষের হৃদয়ও তেমনই। মানুষও নিজের হৃদয়ের স্পর্শে অন্য মানুষের সুখ দুঃখ দূর করতে পারে, সমাজকে সুন্দর করতে পারে, বাসযোগ্য করতে পারে, জীবনের একঘেয়েমি দূরে কাটিয়ে জীবনকে সম্পূর্ণতা দান করতে পারে, নিজের ভালো লাগা খুঁজে নিতে পারে। তাহলে এই আলাদিনের আশ্চর্য প্রদীপ হলো সেই প্রদীপ যা মানুষকে এক সুন্দর জীবন দিতে পারে। 3. নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। 3.1 লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় আছে। একই পংক্তি একাধিকবার ব্যবহারের কারণ কি? লোকটা জানলই না কবিতার প্রথম যে পংক্তিটা রয়েছে, প্রথমে যে ব্যবহার হয়েছে, তার মধ্যে দিয়ে মানুষের হৃদয়ের সন্ধান না, মানে মানুষটি নিজের তার হৃদয়বৃত্তিকে খুঁজে পায় না, অর্থাৎ সেই সন্ধান না পাওয়ার প্রসঙ্গটা উঠে এসেছে। আর দ্বিতীয়বার এই একই পংক্তি পুনরায় ব্যবহারের মধ্যে দিয়ে যেটা কবি তুলে ধরেছেন সেটা হলো সে নিজের অজান্তেই যেন তিনি তার নিজের যে অমূল্য জীবন, সেই জীবনকেই তিনি হারিয়ে ফেলেছে এবং এই একাধিকবার ব্যবহারের মধ্যে দিয়ে কবিতার যে নামকরণ হয়েছে, যে লোকটা জানলই না, এই নামকরণও তাৎপর্যবাহী হয়ে উঠেছে। তাহলে একই পংক্তি যে দুবার ব্যবহার হয়েছে তার কারণ হলো প্রথমটা যে হৃদয়ের সন্ধান না পাওয়ার প্রসঙ্গে, আর দ্বিতীয়টা হলো যে সে এভাবে না জানার মধ্যে দিয়ে তার লোকটার জীবনটাই শেষ হয়ে গেছে। এই দুটো মধ্যে দিয়ে দুটো প্রসঙ্গে ব্যবহার হয়েছে। 3.2 কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? কবি হায় হায় কোন লাইনে আছে? একদম দ্বিতীয় পংক্তিতেই রয়েছে, কবিতার প্রথম পংক্তির পরেই দ্বিতীয় পংক্তিতেই রয়েছে। তাহলে এভাবে বলতে হবে যে কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন। কবি হায় হায় এই প্রসঙ্গেই বলেছেন যে একজন সাবধানী সঞ্চয়ী অর্থ সর্বস্ব মানুষ কিভাবে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে, নিজের এদিকে জীবনের যে রং, যে বর্ণ যা তাকে ভালো রাখতে পারত, তার জানার চেষ্টা না করে কিভাবে তার জীবনটাই হঠাৎ করে শেষ হয়ে গেছে, অর্থাৎ তার বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে তার জীবন যৌবন শেষ হয়ে গেছে, অর্থের প্রতি আকর্ষণে তার গোটা জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেছে, সে জীবন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতেই পারেনি বা জীবনের সৌন্দর্য উপভোগ করতেই পারেনি, সেই প্রসঙ্গেই তিনি এই কথাটি বলা হয়েছে বা এই কথাটি কবি বলেছেন যে হায় হায়। আর কেন বলেছেন প্রসঙ্গে এটাই বলতে হবে তোমাদের, যা আলোচনা করলাম। এখানেও কেন বলেছেন বলতে তোমাদের একটু বিশদে বলতে হবে যে এভাবেই তার জীবনে অর্থ সম্পদ গোছাতে গোছাতে তার ইহকাল পরকাল শেষ হয়ে গেছে, কিন্তু তার জীবনকে উপভোগ করা হয়ে ওঠেনি। 3.3 কবিতাটির নামকরণ যদি হতো হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ, তাহলে তা কতটা সার্থক হতো। দেখো এটা যেটা দিয়েছে তার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে এটা খুব একটা ভালো লাগছে না। আলাদিনের আশ্চর্য প্রদীপ বা হৃদয়, এই কোনো নামকরণ কিন্তু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আসলে নামকরণের মধ্যে দিয়ে কবি তার নিজস্ব যে সৃষ্টি, সেই সৃষ্টির একটা ব্যঞ্জনা তৈরি করে, এবং ব্যঞ্জনার মধ্যে দিয়ে আসলে কবিতায় কি রয়েছে তা জানার আগ্রহ যেমন পাঠকের তৈরি হয়, তেমন জানার পরে নামকরণ যেন সেই যে পাঠ্য বিষয়টাকে, সেই কবিতার বিষয়টিকে আরও একটা ভিন্ন মাত্রা দেয় এবং সেই মাত্রা কবিতাকে আরও সুন্দর করে তোলে। তাহলে এখানে তোমাদের বলতে হবে এখানেও নামকরণ যথার্থ হয়েছে, তার কারণ এখানে সাধারণ যে মধ্যবিত্ত মানুষের যে সম্পদ লালসা, যা বিষয় সম্পত্তি নিয়ে মানুষের যে সারাক্ষণ ডুবে থাকা, এই ডুবে থাকার মধ্যে দিয়ে তার গোটা জীবনের সৌন্দর্যকে সে উপভোগ করতে পারে না, যে তার হৃদয় বৃত্তিকে সে খুঁজে পেতে পায় না। তাহলে সেই যে গ্লানি, সেই গ্লানির মধ্যে দিয়ে, অর্থাৎ বহু লোক এর মধ্যে দিয়ে সারাটা জীবন শেষ করে দেয়, তার জীবন যৌবন শেষ করে দেয়, তার মধ্যে দিয়ে সে তার চারপাশকে, এমনকি নিজেকেও কোথায় যেন অনুভব করা হয় না, নিজের কোথায় কি গুণ রয়েছে সেটা পর্যন্ত অনুভব করার সময় মানুষ পায় না, শুধুমাত্র অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে। তাহলে সে কথাই বলবে যে সেই কারণেই লোকটা জানলই না কবিতাটির নামকরণ যথেষ্ট ব্যঞ্জনাধর্মী হয়েছে, যা কবিতাটিকে এক অনন্য সাধারণ মাত্রা দিয়েছে।
কিন্তু হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ হলে, আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে সেই হৃদয় বৃত্তিকে বোঝানো হতো, কিন্তু লোকটা তো সত্যিই আলাদিনের আশ্চর্য প্রদীপ খুঁজেই পায়নি, তাহলে সে কী করে জানবে? বা হৃদয় হলেও সেই কবিতাটির নামকরণ যথার্থ হতো না, সেখান থেকে লোকটা জানলই না নামকরণটি যথার্থ হয়েছে। 3.4 সুভাষ মুখোপাধ্যায়ের লেখার যে ধরন তোমার চোখে পড়েছে তা নিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। চিঠির যে ফরম্যাট আছে সেই চিঠির ফরম্যাট তোমাদের জানতে হবে। চিঠির ফরম্যাট যে জানবে অবশ্যই আমি বলে দেব। এখানে লিখবে প্রথমে চিঠি, তো এখানে তোমাদের চিঠির টপিকটা উপরে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এখানে তোমার ঠিকানা লিখতে হবে। তোমার ঠিকানা, তোমার নিজের ঠিকানা, তোমার যে বাড়ির ঠিকানা সেই তোমার ঠিকানা এখানে লিখবে। এরপরে প্রিয় মলি লিখলাম। প্রিয় মলি বলে তুমি লেখা শুরু করলে যে কেমন আছিস, অনেকদিন তোর চিঠি পাই না, বা এই তোর সবে চিঠি পেলাম, পুজোয় কি করছিস, পুজোর মধ্যে আমি বাড়ি যেতে পারি, এরকম সাধারণ, বা কাকু কাকিমা কেমন আছে, এরকম সাধারণ কিছু কথা বলে, বেশি এই কথাগুলো লিখবে না, খুব সাধারণ 2-4টি কথা লিখে তারপরে প্যারা করে লিখবে যে আমি সুভাষ মুখোপাধ্যায় লোকটা জানলই না কবিতাটি পড়লাম। এই কবিতাটি আমাদের এতে রয়েছে, আমাদের এই সামনের পরীক্ষাতেই রয়েছে। কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, এবং কবিতাটি পড়ে জানিস আমার অদ্ভুত লাগলো, কারণ আমি এরকম ধরনের কবিতা আগে কখনো পড়িনি। এত সহজ সরল ভাষায় কি সুন্দর কবিতাটি, এবং যা পড়ে আমার এতই ভালো লেগেছে যে আমার কবিতাটি মুখস্থও হয়ে গেছে। এবং এই কবিতাটির বিষয় কি? কবিতাটির বিষয় বলে দিলে যে অর্থ সম্পদের পিছনে ছুটতে মানুষ কিভাবে তার জীবনকে উপভোগ করতে পারে না, সেই বিষয়টা বললে, সেই বিষয়টা বলার পরে তুমি এটা লিখলে যে আমি শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি যে সুভাষ মুখোপাধ্যায় এরকম তার সাধারণ ভাষায়, সহজ সরল ভাষায় এরকম বহু অনেক সমাজের যে সেই হিসাবে কঠিন বিষয় সেগুলোকে নিয়ে তিনি লিখে থাকেন। তিনি সমাজের প্রান্তিক মানুষদের কথা তুলে ধরেছেন অনেক সময়। আমি এই পরবর্তী বইমেলায় সুভাষ মুখোপাধ্যায়ের কিছু কবিতার বই সংগ্রহ করতে পারি, এবং কি বই সংগ্রহ করার ইচ্ছে আছে তোমার সেগুলো তুমি লিখে নিতে পারো। তার কবিতা তোমার ভালো লেগেছে এবং তার যে জীবন দর্শন, সেই জীবন দর্শনও তোমার ভালো লেগেছে, এই কথাও তোমরা বলতে পারো। বলতে পারার পরে তারপরে শেষ করবে। এখানে লেখার পরে এখানে লেখার পরে এখানে ইতি দিয়ে তোমার নাম একটা লিখলে, তোমার নাম যা আছে সেটা লিখলে। লেখার পরে ঠিক তোমার হাতের এখানে বাঁদিকে লিখবে বন্ধুর ঠিকানা। এখানে ডাক টিকিট, এই জায়গাটাতে ডাক টিকিট বলে লিখে দেবে, ভিতরটায় ডাক টিকিট বলে লিখে দেবে, আর এখানে হলো বন্ধুর ঠিকানা, আর এখানে হলো তোমার ঠিকানা। অবশ্যই ঠিকানা দুটো কোন দিকে হবে অবশ্যই মাথায় রাখতে হবে, চিঠির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছি 4 নম্বর, অথচ শব্দটিকে ব্যাকরণের ভাষায় কি বলি? কবিতায় এই অথচ শব্দটির প্রয়োগ কবি কেন করেছেন? অথচ শব্দটিকে আমরা বাংলা ব্যাকরণে বলে থাকি অব্যয়। শব্দটির অর্থ, এখানে অথচ শব্দটি প্রয়োগ হয়েছে। এখানে অথচ শব্দটিকে আমরা আরও যেভাবে বলতে পারি যে সত্ত্বেও বলতে পারি, কিন্তু অর্থে অথচ শব্দটাকেও ব্যবহার করতে পারি, কিন্তু এটা, অথচ এটা, এভাবে আমরা শব্দ ব্যবহার করতে পারি। আর কবিতায় এই অথচ শব্দটির প্রয়োগ কেন করা হয়েছে? কবিতায় অথচ শব্দটির প্রয়োগ কেন করা হয়েছে না, অথচ শব্দটি ব্যবহৃত হয়েছে কোনো বিপরীত ভাব বোঝানোর জন্য। অর্থাৎ কবিতাটির প্রথম যে 3 পংক্তিতে বলা হয়েছে যে লোকটার সারা জীবন কেটে গেল শুধুমাত্র বাঁদিকের বুক পকেটটা সামলাতে, কিন্তু তার আর একটু নিচে হাত দিলেই সে পেয়ে যেত তার হৃদয়। অর্থাৎ ওই যে বললাম কিন্তু, ওই যে সেখানেই হলো অথচ, অর্থাৎ বিপরীত। অর্থাৎ যেখানে তার জীবনটা শেষ হয়ে গেল শুধুমাত্র তার অর্থ সম্পদের পিছনে থাকতেই, অথচ সে তার হৃদয় বৃত্তিকে খুঁজে পেতে পারত। অর্থাৎ কিন্তু সে তার হৃদয় বৃত্তিকে খুঁজে পেল না, তার কারণ সে শুধুমাত্র তার ধন সম্পদের পিছনেই ছুটতে সে কোথায় যেন তার জীবনকেই হারিয়ে ফেলেছিল।
সেই কারণেই এখানে অথচ শব্দটি প্রয়োগ সার্থক হয়ে উঠেছে। 5 নম্বর দেখো, কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা কটি ও কি কি? অসমাপিকা ক্রিয়া কি বলা হয়ে থাকে? অসমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়া সমাপ্ত হয় না। অর্থাৎ আমরা যখন এই যে ধরো আমি ভাত খাই, সে স্কুলে গেছে, এই যে এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই সমাপিকা ক্রিয়া যে স্কুলে গেছে বলতে আমাদের আর কোনো শোনার আকাঙ্ক্ষা থাকছে না। আমরা যদি বলি সে যেতে যেতে দেখো আমি শেষ করলাম না, তাহলে এটা হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া হলো আমি যদি বলি সে যেতে যেতে বাস ধরবে, তাহলে এই যে বাস ধরবে এটা হয়ে যাচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়া। আর যেতে যেতে মাঝখানেটা থেকে যাচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখানে লোকটা জানলোই না কবিতাতেও অসমাপিকা ক্রিয়ার সংখ্যা অনেকগুলো রয়েছে, যেমন সামলাতে সামলাতে, বা দিলেই, বা ঢুকতে, গিলতে গিলতে, খসে। তাহলে যে সমাপিকা ক্রিয়ার মধ্যে আমাদের জানার আরো কিছু আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, তখন সেটা অর্থাৎ সমাপন হচ্ছে না, শেষ হচ্ছে না যে ক্রিয়া, যেটা অন্য কোনো ক্রিয়ার হাত ধরে হয়তো শেষ হবে, যেটা সমাপিকা ক্রিয়ার হাত ধরে শেষ হবে, সেগুলোকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এই অসমাপিকা ক্রিয়ার সংখ্যা এখানে যেমন গিলতে গিলতে, খসে, দিলেই, ঢুকতে, সামলাতে সামলাতে, এই ধরনের অসমাপিকা ক্রিয়াগুলোর ব্যবহার রয়েছে। এখানেই শেষ হচ্ছে আমাদের লোকটা জানলোই না কবিতার ওপর সব রকমের প্রশ্ন। আশা করি তোমাদের এই কবিতাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেল। একদম এই কবিতাটির থেকে কোনো উত্তর ছাড়বে না, আর অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকবে আর খুব ভালো থাকবে।